অন্তরিক্ষের গল্প পাঠ চ্যানেলে আপনারা আজ শুনছেন প্রদোষী প্রাকৃতজন উপন্যাসের দশম এবং শেষ পর্ব, সুখদেবের গৃহ নীরব। সুখদেবের গৃহ নীরব। বেলা দ্বিপ্রহর, কিন্তু জনমানব কোথাও আছে বলে মনে হয় না। সেই ক্ষণেক স্থির হয়ে দাঁড়িয়ে চারিদিকে দৃষ্টিপাত করে। তাতে বিচিত্র একটি ভাব তার উপলব্ধি হয়। মনে হয় নীরব পল্লীটিতে বিষাদ এবং হতাশা পরিব্যাপ্ত হয়ে রয়েছে। তার কাছে পরিবেশটি অদ্ভুত এবং দুর্বোধ্য লাগে। সে একটি রাখাল বালককে ডাকল। বালকটি সংবাদ দিতেই সুখদেব বাইরে এলেন। ক্ষণেক পর দীনদাসকেও দেখা গেল। যোগীটিকে দেখে দীনদাস বিরক্ত হয়েছেন বলে মনে হয়। বললেন, যোগী মহাশয় কি এই গ্রামে অবস্থান করবেন? শ্যামাঙ্গ অবাক হয়। দীনদাসের ব্যবহার তো পূর্বে কখনো রূঢ় দেখেনি সে। এই অল্প কদিনে কি এমন ঘটল যে মহাশয়? সুখদেব জানান, আপনি বরং অন্য পল্লীতে যান, আমরা এই পল্লীবাসীরা বর্তমানে বিপদগ্রস্ত আছি। দুজনের কেউ শ্যামাঙ্গকে কিছু বলেন না। শ্যামাঙ্গ বিমূঢ় এবং হতবাক। এমন আচরণ কেন করল এরা? কি বিপদ এদের যে বহিরাগত একজন সংসার ত্যাগী যোগী পুরুষকে পর্যন্ত সহ্য করতে পারছে না? শ্যামাঙ্গ অধিক বাক্য ব্যয় করল না। যোগীগুরু সিদ্ধপা কোথায় পাওয়া যাবে, শুধু এই সন্ধানটুকু সে প্রৌঢ় দুজনের কাছে জানতে চাইল। দীনদাস সম্মুখে হাত তুলে নির্দেশ করলেন, ওই যে ওই গৃহে যাও। শ্যামাঙ্গের বিস্ময়ের অবধি থাকে না। ওই গৃহ তো লীলাবতীর। ওই গৃহে যে একজন সিদ্ধ যোগী থাকেন, এই সংবাদ তো কেউ তাকে পূর্বে দেয়নি। সঙ্গী যোগীটি নির্দিষ্ট গৃহাভিমুখে অগ্রসর হল। শ্যামাঙ্গকে শুধু বলল, আমি গুরুদেবের কাছে যাই। দীনদাস জানতে চাইলেন, এই লোকটি লীলাবতীর মাতুলের কাছে কেন এসেছে জানো? শ্যামাঙ্গ বুঝতে পারে লীলাবতীর মাতুলই তাহলে যোগী সিদ্ধপা। বলে, না, আমাকে সে কিছু বলেনি, শুধু জানি সে সিদ্ধপার শিষ্য এবং তার নিবাস পশ্চিমে। যোগমায়ের সম্মুখে এলে শ্যামাঙ্গ তাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে। সে লক্ষ্য করে মাতার মুখখানি বিষাদময়। সে জানতে চাইল, মা তো মায়াবতীকে যে দেখা যাচ্ছে না। ওই কথায় যোগমায়ের রুদ্ধ আবেগ উদ্বেল হয়ে উঠল। বললেন, হতভাগিনী আর বাইরে আসবে না বৎস, তার বড় দুর্ভাগ্য এখন। অতঃপর যোগমায়াই বললেন, খণ্ডে খণ্ডে ইতস্তত পূর্বাপর সঙ্গতিবিহীন, তবু তিনি বললেন। আর তিনি বললেন বলেই শ্যামাঙ্গ ঘটনাটি জানতে পারল। বৎস, আমাদের বড় দুর্ভাগ্য। জামাতার সন্ধানে প্রতিদিন সামন্ত হরিসেনের গৃহ থেকে দুজন করে লোক আসছে। জামাতা গৃহত্যাগ করেছে, কবে ফিরবে কিছুই বলা যায় না। এদিকে আবার বালকদের খেলাধুলার সময় দণ্ডগুলির একটি গুলি মস্তকে লেগে এক জ্ঞানার্থী ব্রাহ্মণের রক্তপাত ঘটায় ভয়ানক একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই স্থানে। এই পল্লীতে ভিক্ষু আর যোগীদের সন্ধান করেছে গুরুপুরুষরা। কি অঘটন ঘটবে ভবিষ্যতে কে জানে। আমরা সম্মুখে অন্ধকার দেখছি। তুমি বৎস বড় দুর্দিনে এলে। আমার জন্য চিন্তা করবেন না মাতু, শ্যামাঙ্গ জানায়। দুর্দিন সুদিন উভয় আমার কাছে একরূপ। লীলাবতী গৃহদ্বার থেকে যোগীটিকে ভেতরে নিয়ে গিয়েছেন। মাতুল শিষ্যকে দেখে প্রীত হলেন। অতঃপর দুজনে একটি কক্ষে প্রবেশ করে দ্বার রুদ্ধ করে দিলেন। লীলাবতীর কৌতূহল হয়েছিল সামান্য, হয়তো সে ওই দুজনের আলাপ শুনবার চেষ্টাও করত, কিন্তু ওই সময় সে মায়াবতীর গৃহদ্বারে শ্যামাঙ্গকে দেখতে পায়। প্রথম দৃষ্টিতেই সে বিচিত্র একটি স্পন্দন অনুভব করে নিজ রক্তধারায়। ফলে তার ক্রোধ হয়। নিজের উপর না শ্যামাঙ্গের উপর তা অবশ্য সে স্থির জানে না, কিন্তু ইচ্ছা হয় একবার লোকটির সম্মুখে গিয়ে দাঁড়াতে। সে জানে শ্যামাঙ্গের সম্মুখীন হওয়ার আর তার প্রয়োজন নেই, কারণ আম্রপট্টলির যে সংবাদ জানবার জন্য শ্যামাঙ্গকে তার প্রয়োজন ছিল, সেই সংবাদ তো তার মাতুল এনে দিয়েছেন। অভিমন্যু দাস আম্রপট্টলিতে নেই, সে সামন্ত হরিসেনের সেনাদলে যোগ দিয়েছে। সুতরাং কোন যুক্তিতে সে শ্যামাঙ্গের সম্মুখীন হবে? লীলাবতী বারদই শ্যামাঙ্গকে দূর থেকে দেখল। আবার দুইবারই তার মনে হলো লোকটা প্রতারক, ভণ্ড এবং কাপুরুষ। লীলাবতী মায়াবতীদের গৃহে এলো অপরাহ্নে। তখনও মায়াবতী ভূমিতে শয়ান। লীলাবতীকে দেখে বলল, আয়, এখানে উপবেশন কর। লীলাবতীর ক্রোড়ে মাথাটি রেখে মায়াবতী কান্নায় ভেঙে পড়ল। বলল, সখী, এ আমার কি হলো?
লীলাবতী সান্ত্বনার ভাষা খুঁজে পায় না। স্বামীর সুখে বড় সোহাগিনী হয়েছিল মায়াবতী, সেই স্বামী তার হারাবার উপক্রম হয়েছে। এ অবস্থায় সান্ত্বনা বাক্য উচ্চারণ করার কি কোনো অর্থ হয়? সে বলতে পারে, সখী দুশ্চিন্তা করিস না, তোর স্বামী অবশ্যই ফিরে আসবে। কিন্তু কথাটি কি সত্যি হবে? কে না জানে বসন্ত দাস ভিক্ষুদের লোক, তাকে সন্ধান করে ফিরছে হরিসেনের লোকেরা। এ অঞ্চলে কোথাও দেখতে পেলেই ওরা বসন্তকে বন্দি করবে। আর একবার ওদের হাতে বন্দি হলে কোনো লোক অক্ষত দেহে ফিরে এসেছে এমন সংবাদ কারো জানা নেই। লীলাবতী সখীর মাথায় হাত রাখে, তার রুক্ষ কেশদামে অঙ্গুলি চালনা করে পরম মমতা ভরে। তার মনে হয় জীবন তাহলে এইরূপই খণ্ডিত, বিকৃত, প্রতারণাময় এবং হিংস্র। সুখী সংসার বলে জগতে কিছু আছে বলে তার মনে হয় না। সংসারের সুখ নীড় রচনা করবার কথা তার, কিন্তু ঘটনা এমন ঘটল যে সংসারই তাকে দূরে সরে দিয়েছে, অথচ তার কোনো অপরাধ ছিল না। আর সখী মায়াবতী, কদিন পূর্বেও যে ছিল সংসার বৃত্তে প্রস্ফুটিত কুসুমটি, আজ দেখো তার কি অবস্থা। সে কেমন ধুলিতে লুণ্ঠিত হচ্ছে। তারও কোনো অপরাধ নেই তাহলে? সে বলল, সখী কাঁদিস না, জীবন বিরূপ হয়ে উঠেছে বলে কি তুই তাকে পরিত্যাগ করবি? বরং ওঠ তুই, আয়, আমরা শেষ অবধি দেখি জীবন আমাদের জন্য কিছু দান করতে পারে কিনা। কথা দুটি সে বলল এই জন্য যে এছাড়া আর তার বলবার কিছু ছিল না। নিজের অতীত বর্তমান সে একত্রে দেখতে পাচ্ছিল। এক অদৃশ্য বিধানের নিগড়ে আবদ্ধ সবাই, কেবলই ভয়, কেবলই নিষেধ, কেবলই হতাশা। পিতৃগৃহে দেখেছে, স্বামীগৃহে দেখছে, মাতুলালয়ে দেখছে, সর্বক্ষেত্রেই জীবন পিষ্ট, সংকুচিত এবং বিবর্ণ। আশা করার কিছুই নেই কারো, কেননা আশা কখনই ফলবতী হয় না। সুতরাং কেবলই চেষ্টা, কোনো প্রকারে যেন বেঁচে থাকা যায়। জীবনের ধর্মে পারা যায় না, সহজ স্বাভাবিকতায় পারা যায় না, কিন্তু তবু বাঁচতে হবে। কৌশলে হোক, ছলনা করে হোক, আত্মপ্রতারণা করে হোক, এমন ক্লান্তিকর দীর্ঘ প্রক্রিয়ার নামে কি তাহলে জীবন? সে চিন্তা করে কুল পায় না। সন্ধ্যাকালে নদী তীরে শ্যামাঙ্গ লীলাবতীর সাক্ষাৎ লাভ করল। লীলাবতী তার মেষ শাবকটিকে নিয়ে গৃহে ফিরছিল। বৃক্ষতলে দাঁড়িয়ে শ্যামাঙ্গ ডাকল, লীলাবতী। লীলাবতী ওই ডাক শুনে স্থির হলো মুহূর্তেক। পরক্ষণে আবার সে সম্মুখ পানে অগ্রসর হলো। শ্যামাঙ্গের ডাক সে উপেক্ষা করতে চায় বলে মনে হলো। শ্যামাঙ্গ আবার ডাকল, লীলা, আমি আপনার সঙ্গে দুটো কথা বলতে চাই। লীলা এবার দাঁড়ায়। এটিও বৃক্ষতল এবং নিবিড় ছায়া এখানে। আমি দুঃখিত লীলা, আমরা পটলি গ্রামে আমার যাওয়া হয়ে ওঠেনি। কেন? লীলাবতী কুণ্ঠাবোধ পুরুষটির মুখপানে চায়। পথিমধ্যে দস্যু আক্রান্ত হয়ে আমি সমস্ত হারিয়েছি। আহা, দুঃখের কথা। লীলাবতী ক্ষুদ্র মন্তব্য করে, আপনি বিদ্রুপ করতে পারেন, কিন্তু আমি যা বলছি তার কণা মাত্র মিথ্যা নয়। আর কি কোনো কথা আছে সত্যবাদী পুরুষটির? লীলাবতীর কণ্ঠস্বর এবার গম্ভীর এবং অবিচলিত। জানায়, আমার কাজ আছে, গৃহে আজ অতিথি। লীলা পদক্ষেপ করলে শ্যামাঙ্গ বলে, আপনি কোন কারণে আমার উপর রুষ্ট হয়েছেন জানি না, তবে একটি কথা আপনাকে জানানো প্রয়োজন বোধ করি। আমি আপনাকে যে প্রতিশ্রুতি দিয়েছি তা অবশ্যই পালন করব। লীলা আপন মনে যেন হাসে, তারপর জানায়, উত্তম কথা, আপনার ভবিষ্যৎ চেষ্টার জন্য পূর্বাহ্নেই ধন্যবাদ। তবে জেনে রাখুন, যার সন্ধানে আপনি যাবেন তিনি এখন সেখানে নেই। তিনি সামন্ত হরিসেনের বাহিনীতে যোগ দিয়েছেন। কি পারবেন সেখান থেকে আনতে তাকে? শ্যামাঙ্গের বুঝতে কষ্ট হয় না কেন এই ক্ষোভ। লীলাবতীর শ্লেষ তিক্ত কথা তাকে বিলক্ষণ বিদ্ধ করলেও সে লীলাবতীকে জানায়, তাহলে তো আপনি এখন রাজপুরুষের গৃহিণী। আমাদের ভক্তি ও ভয় উভয়ই আপনার প্রাপ্য। হ্যাঁ, আপনার দেখছি বুঝবার ক্ষমতাটি তীক্ষ্ণ। এখন থেকে বুঝে কাজ করবেন। সে না হয় করব। শ্যামাঙ্গও যেন সম্মত হয়। তারপর বলে, কিন্তু একটা কথা কি শুনেছেন? না বললে কেমন করে শুনব? তাহলে শুনুন।
অতি শীঘ্রই দুর্ধর্ষ এবং হিংস্র যবন জাতি এদেশে আসছে। ওরা এলে কিন্তু রাজপুরুষদের সত্যি সত্যি যুদ্ধ করতে হবে। সে বড় কঠিন কাজ হবে তখন। লীলাবতীর স্বরে আর বিদ্রুপ ধ্বনিত হয় না। সে ধীর পদে কাছে এগিয়ে আসে, বলে, এই সংবাদ আপনি কোথায় পেলেন? সত্যি সত্যি কি যবন জাতি এদেশে আসবে? সত্যি মিথ্যা জানি না, শ্যামাঙ্গ জানায়। আপনাদের গৃহে যে যোগীটি অতিথি, সেই এই সংবাদ নিয়ে এসেছে। এদিকে আবার কুম্ভকার হরিদাসের পুত্রটিকে নিয়ে যে কাণ্ডটি ঘটেছে, তাতে সকলেরই ভয় সেই পিপ্পলি হাটের মতো কিছু না ঘটে যায়। লীলাবতী চিন্তিত স্বরে জানায়। শ্যামাঙ্গ দেখল এখন লীলাবতী আর চপল নয়, তার স্বরে এখন বিদ্রুপ নেই, ক্রোধ নেই। সে বলল, সাবধানে থাকবেন, প্রয়োজন বোধ করলে এই গ্রাম ত্যাগ করুন। অহেতুক লাঞ্ছিত হওয়ার কোনো অর্থ হয় না। এই গ্রাম ত্যাগ করে কোথায় যাব বলুন? শ্যামাঙ্গ দেখে লীলাবতী তার মুখপানে চেয়ে আছে। শ্যামাঙ্গ মুখখানি দেখল, চোখ দুটি দেখল, কেশপাশ দেখল। তার মুখে তখন আর বাক্য নিঃসৃত হয় না। কই বলুন, কোথায় যাব এই গ্রাম ত্যাগ করে? শ্যামাঙ্গের যেন সম্বিত ফেরে লীলাবতীর কথায়। মুহূর্তের জন্য সে বিভ্রান্ত হয়েছিল। বলল, যেখানে হোক চলে যান, এই গ্রাম নিরাপদে থাকবেন না। আপনি দেখছি আমার জন্য বিশেষ উদ্বিগ্ন হয়েছেন। শ্যামাঙ্গ সচকিত হয়। এই কথাও কি বিদ্রুপ? সে বুঝতে পারে না। বলে, আপনার রোষ কি এখনো যায়নি? না, যায়নি। বলে, আপনার উপদেশের কোনো অর্থ হয়? সমস্ত গ্রাম বিপন্ন হলে আমি কোথায় যাব, কার সঙ্গে যাব? আর বিপদ কি শুধু বহিরাগত জবনদের কারণে? কেন সামন্তপতিদের উপদ্রব নেই? তারা আক্রমণ করে না? বরং আপনাকে বলি, আপনি নিজে সাবধান হন। যে কোনো দিন হরিসেনের অনুচররা এই গ্রামে আসতে পারে। কথাকুটি বলে লীলাবতী চলে গেল। বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল শ্যামাঙ্গ। তার কিছু বলবার নেই, করণীয় কিছু নেই। সে যথার্থই কি কাপুরুষ? সমূহ বিপর্যয় আসন্ন উপলব্ধি করেও সে কেবলমাত্র কোটি বাক্য ব্যতীত আর কিছুই করতে পারে না? ধিক তোর এই নির্বীর্য অস্তিত্বে, তুই কিছুই করতে পারিস না। সন্ধ্যাকালের নির্জন পথে দাঁড়িয়ে সে নিজেকে ধিক্কার দিতে আরম্ভ করে। বহির্বাটির কক্ষটিতে শ্যামাঙ্গের শয়নের স্থান হয়েছে। শ্যামাঙ্গ আহারাদির পর শয্যা গ্রহণ করল। সমস্ত পল্লী অস্বাভাবিক নীরব। মধ্যে মধ্যে কয়েকটি পথকুকুর রোদন করে উঠছে। ওই শব্দ অদ্ভুত লাগে। অজানা ভয় শিহরিত হয় মনে। কে জানে কোন দুর্যোগ সমাসন্ন। বাহিরে সুখদেব ও দীনদাসের কথা শ্রবণে আসছিল। একসময় ওই মৃদু আলাপও গেল নীরব হয়ে। শ্যামাঙ্গ উপাধান দুহাতে আকর্ষণ করে শয়ন করল এবং তার ক্লান্ত শরীর অচিরেই নিদ্রাভিভূত হয়ে গেল। বিপর্যয় আরম্ভ হল মধ্যরাতে। প্রথমে কিছুই বোঝা যায়নি। দূরে রহিদাসের গৃহ থেকে যখন চিৎকার ওঠে, তখনও শ্যামাঙ্গ নিদ্রামগ্ন। ক্রমে পল্লীবাসীরা দ্রুতপদে বনভূমি লক্ষ্য করে পদায়ন আরম্ভ করলে। দুটি একটি গৃহে যখন অগ্নিসংযোগ আরম্ভ হয়েছে, তখনও শ্যামাঙ্গের নিদ্রাভগ্ন হয়নি। অকস্মাৎ সে অনুভব করে কেউ তার কক্ষদ্বারের সজোরে আঘাত করছে। সে জেগে উঠে বসল। মুহূর্তেক পরে চিৎকার ও আর্তনাদ শুনতে পেল। দ্বার অর্গলমুক্ত করতেই লীলাবতী কক্ষে প্রবেশ করে। রুদ্ধশ্বাসে বলে, শীঘ্রই পলায়ন করুন, বিলম্ব হলে প্রাণ হারাবেন। শ্যামাঙ্গ বাইরে এসে বলল, মায়াবতীরা কোথায়? লীলাবতী তার হাত ধরে জানায়, তারা বনভূমির দিকে গেছে। আপনি আসুন আমার সঙ্গে, কথা বলবেন না। এদিকে ততক্ষণে সমগ্র পল্লীটি জ্বলে উঠেছে। কাদের এই কাজ কিছু বোঝা যাচ্ছিল না। দূরে তরবারি হস্তে বীর ধটিকা পরিধানে কিছু লোককে দেখে অনুমান করা গেল এরা আর যাই হোক দস্যু নয়। দুজনে অগ্রসর হতে গেলেই বাধা পায়। সম্মুখে একটি বৃদ্ধকে প্রহার করা হচ্ছে। শ্যামাঙ্গ প্রমাদ গণনা করে, আজ তবে এখানেই ইহলীলা সাঙ্গ হবে। লীলাকে বলে, তুমি অগ্রে যাও, আমি তোমার পশ্চাতে আসছি। লীলা সজোরে শ্যামাঙ্গের বাহু ধরে রাখে, বলে, ওভাবে পারবেন না, পশ্চাতে যাই, চলুন। পশ্চাতে দৃষ্টিপাত করতেই দেখা গেল লীলাবতীদের গৃহ জ্বলছে। না, এদিকে না, সম্মুখেই চলুন। লীলা ধাবিত হল।
অন্ধকার, ধূম, অগ্নিশিখা এবং আক্রমণকারীদের সোল্লাস চিৎকার। ওই যে পালায়, ধর ধর বলে দুজন শ্যামাঙ্গের পশ্চাৎ অনুসরণ করে। লীলাবতীর কি সাধ্য বলশালী সৈনিকদের পশ্চাতে ফেলবে? তারা লীলাকে ধরতে উদ্যত হওয়া মাত্র শ্যামাঙ্গ একখানি প্রজ্বলিত বংশদণ্ড দুহাতে তুলে নিল। ওদিকে দুজনের হাতেই রক্তাক্ত তরবারি। ওই তরবারি দোকানের বিরুদ্ধে বংশদণ্ডটি এমন অস্ত্র হতে পারে? লীলা, তুমি চলে যাও, শ্যামাঙ্গ চিৎকার করে জানায়। কিন্তু ওই চিৎকার লীলাবতীর শ্রবণে যায় কিনা অনুমান করা কঠিন। সৈন্য দুটি তখন ভয়ানক হাসি হাসছে। শেষ আঘাত একেবারেই আসন্ন। শ্যামাঙ্গ প্রস্তুত হল, জীবন তোমাকে বিদায়। কিন্তু ওই মুহূর্তে আবার ধাবমান অশ্বের ক্ষুরধ্বনিও শোনা গেল। ধূম এবং অগ্নিশিখার প্রক্ষিপ্ত প্রতিফলনে দ্রুতগতির ছায়ার মতো অশ্বারোহীদের আগমন নির্গমন দেখা যেতে লাগল। এই অশ্বারোহীদের কারো হাতে উন্মুক্ত তরবারি, কারো হাতে সুদীর্ঘ শূলদণ্ড, কারো হাতের দীর্ঘদণ্ডে প্রজ্বলিত অগ্নিশিখা। এরাই কি পল্লীটিকে ভস্মীভূত করতে চায়? দীর্ঘদেহ, শ্মশ্রুময় মুখমণ্ডল, মস্তকে উষ্ণিস। না, কোনো সন্দেহ নেই, এরাই সে যবন দল। শ্যামাঙ্গ নিশ্চিত হল। সৈন্য দুটি যেমন, তেমনি শ্যামাঙ্গ বিমূঢ় দৃষ্টিতে ইতস্তত ধাবমান অশ্বারোহীদের দেখছিল। ওই সময় একজনকে সম্মুখে অগ্রসর হতে দেখে সৈন্যরা ঊর্ধ্বশ্বাসে পলায়ন করল, এবং তারপরও ওদের পশ্চাতে একজন অশ্বারোহীকে ধাবমান হতে দেখা গেল। লীলা তার হাত ধরে আকর্ষণ করে, চলুন, মুখের মতো দাঁড়াবেন না। কিন্তু বারে বারে দাঁড়াতে হলো দুজনকে। দেখল তরবারির আঘাতে বালকের ছিন্ন মুন্ডু কেমন করে ভূমিতে গড়িয়ে পড়ে, শূলাঘাতে বৃদ্ধ কিভাবে দোহাত ঊর্ধ্বে তুলে মরণ চিৎকার করে, ধাবমান অশ্বের পদাঘাতে রমণী মস্তক কিভাবে চূর্ণিত হয়, সমস্তই দেখল দুজনে। এবং ওইসব দৃশ্য দেখতে দেখতে বনভূমির প্রান্তে উপনীত হলো তারা। সেখান থেকে লীলাবতী চিৎকার করে পিতাকে ডাকতে লাগল। সে তখন উন্মাদিনী প্রায়। পিতার সন্ধান করছে, মাতুলের সন্ধান করছে, সখী মায়াবতীর সন্ধান করছে। সে জানে না কে আছে আর কে নেই। শ্যামাঙ্গ তখনও প্রজ্বলিত, লুণ্ঠিত, বিধ্বস্ত পল্লীটির দিকে চেয়ে আছে। তার মনে কেবলই প্রশ্ন, এরা কারা? একই স্থানে আঘাত হানে, একই গৃহে অগ্নি দেয়, একই পল্লীর মানুষকে হত্যা করে, অথচ দুটি ভিন্ন দল। এদের মধ্যে কি সত্যিই কোনো পার্থক্য আছে? বরেন্দ্রভূমির জনপদগুলিতে তখন ওইভাবে প্রাণবধ হচ্ছে, গৃহ লুণ্ঠিত হচ্ছে, পল্লী প্রজ্বলিত হচ্ছে। রাজধানী লক্ষণাবতীতে পরম ভট্টারক মহারাজ শ্রীমৎ লক্ষণ সেনদেব সিংহাসনে সগৌরবে আসীন হলেও তার মহাসামন্ত ও সামন্তবর্গ প্রজাপালনের কোনো কাজ করে না, বরঞ্চ তারা বিলাস বসন ও প্রজাপীড়নে অধিক মত্ত। ওদিকে যবনজাতির হালে মহাকালের ডমরুতে অনাহত ধ্বনি বেজে উঠেছে। কেউ জানে না ভবিষ্যতে কি আছে। বড় ধূসর ওই প্রদোষকাল। শুনছিলেন প্রদোষে প্রাকৃতজন উপন্যাসের শেষ পর্ব। আমাদের গল্প পাঠ ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।